ভারত ও ইসরায়েলের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য 18টি জেলার 121টি আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। এজন্য সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ পর্ব চলবে সন্ধে 6টা পর্যন্ত। যদিও নিরাপত্তার কথা বিবেচনা করে সিওরি, বখতিয়ারপুর, মাহিসি, তারাপুর, মুঙ্গের, জামালপুরে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। 3,75,00,000 অধিক ভোটার আগামীকাল 1,314 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এদের মধ্যে 122 জন মহিলা প্রার্থী। প্রীতি কিন্নার নামে একজন রূপান্তরকামী প্রার্থী গোপালগঞ্জ জেলার ভোরে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফার ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশন ব্যাপক বন্দোবস্ত করেছে। এই প্রথমবার প্রতিটি আসনের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক মোতায়েন রাখা হবে। ভোট প্রক্রিয়ার নিবিড় নজরদারির জন্য সব ভোট কেন্দ্রেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। যে কোনো রকম হিংসাত্মক ঘটনায় আপোষহীন নীতি গ্রহণ করার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রথম দফায় নীতিশ কুমার নেতৃত্বাধীন সরকারের 16 জন মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এর মধ্যে 11 জনই বিজেপির। এদিকে দ্বিতীয় দফায় আগামী 11ই নভেম্বর 20টি জেলার 122টি আসনে ভোট গ্রহণ। প্রচারাভিযানের জন্য তুঙ্গে 7,43,00,000 বেশি ভোটারের জন্য 90,712টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। গণনা 14ই নভেম্বর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ কমিশনের এক প্রতিনিধি দল এই সফরকালে উত্তরবঙ্গের 4 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর এর কাজ পর্যালোচনা করবেন। উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিপি রাধাকৃষ্ণন প্রথমবারের মতো আজ ছত্তিশগড় সফর করবেন। সফরকালে তিনি রাজ্য গঠনের রজত জয়ন্তী উপলক্ষে রজত মহোৎসবে যোগ দেবেন। এছাড়াও নব রায়পুর এবং রাজনন্দনগাঁওয়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। রাজনন্দনগাঁয়ে লাখপতি দিদি সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। সারা দেশ জুড়ে আজ ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ শংসাপত্র প্রদানের জন্য 1 মাসব্যাপী প্রচারাভিযান শুরু হচ্ছে। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ এই অভিযানের সূচনা করবেন। সারা দেশে এই লক্ষ্যে 2,500টি শিবির খোলা হবে। ফেস অথেন্টিকেশন টেকনোলজি ব্যবহার করে যাতে পেনশনাররা তাদের জীবন প্রমাণ সার্টিফিকেট দিতে পারেন, সেই লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হবে। গ্রিন হাইড্রোজেন বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী 11ই নভেম্বর নতুন দিল্লিতে শুরু হবে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী এই সম্মেলনের উদ্বোধন করবেন। গ্রিন হাইড্রোজেন উৎপাদন, পরিকাঠামো গড়ে তোলা এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে সম্মেলনে আলাপ আলোচনা হবে। ভারত ও নিউজিল্যান্ড মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য উচ্চ পর্যায়ের আলোচনা আজ থেকে শুরু হবে। এই আলোচনায় অংশ নিতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নিউজিল্যান্ড পৌঁছেছেন। তিনি দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের ওপর জোর দেন। সফরকালে তিনি সে দেশের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকলের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেবেন। ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জাপানের মধ্যে অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত স্থিতিশীলতা জোরদার করবে। নতুন দিল্লিতে 8ম ভারত জাপান ইন্দো প্যাসিফিক ফোরামে ভাষণ দিয়ে ড জয়শঙ্কর বলেন, গত কয়েক দশকে দুদেশের মধ্যে সম্পর্ক গভীরতর হয়েছে। Our partnership that has deepened so much in the last few decades has greater value than ever before. It serves to enhance strategic stability in the Indo-Pacific and contribute to the economic one at a global level. Maintaining a free and open Indo-Pacific is a stronger imperative, but also a more complex challenge. Our bilateral relationship responds to the changing global scenario, and that is reflected in the deepening of cooperation across multiple domains. খবর শুনছেন আকাশবাণী থেকে।
ভারত ও ইসরায়েলের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল তেল আভিভে দুদেশের মধ্যে সপ্তদশ যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের পক্ষে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ইসরায়েলের পক্ষে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক আমির বারাম এই চুক্তিতে স্বাক্ষর করেন। বৈঠকে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য জোর দেওয়া হয়। ডেমোক্র্যাট দলের প্রার্থী জোহরান মামদানি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত মামদানি নির্দল প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে দিয়েছেন। তিনিই প্রথম নিউ ইয়র্ক শহরের কনিষ্ঠতম মেয়র হিসেবে নির্বাচিত হলেন। 2026-এর 1 জানুয়ারি থেকে তিনি কার্যভার গ্রহণ করবেন। এদিকে নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট প্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। তিনি জয়লাভ করলে নিউ ইয়র্ক শহরকে কোনরূপ ফেডারাল ফান্ড দেওয়া হবে না বলেও তিনি সাবধান করে দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে সদর্থক ও আশাবাদী মনোভাব পোষণ করেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট গতকাল দুদেশের মধ্যে চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে একথা বলেন। ক্যারোলিন আরও বলেন, রাষ্ট্রপতি ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তাঁদের মধ্যে প্রায়ই কথা হয়। We have a great U.S. ambassador to India in Mr. Sergio Gore, who will represent our country very well. And the president and his trade team continue to be in very serious discussions with India with respect to that topic. So the president has great respect for Prime Minister Modi, and they speak pretty frequently. ফিলিপিন্সের টাইফুন কালমিগিতে কমপক্ষে 40 জন নিহত এবং হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে। মধ্য ফিলিপিন্সের শিবু শহরে টাইফুনের তাণ্ডবে অধিকাংশ জায়গা জলমগ্ন হয়, সেখানে সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপে একটি উদ্ধারকারী সামরিক হেলিকপ্টার ভেঙে পড়লে 6 জন কর্মী নিহত হয়েছেন। গতকাল ভোরে টাইফুন মিন্ডানাও স্থলভূমিতে প্রবেশ করার পর ঝড়ের গতিবেগ কিছুটা কমেছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘণ্টায় 130 কিলোমিটার বেগে বয়ে চলা এই বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। কার্তিক পূর্ণিমা তিথিতে গুরু নানকের জন্মজয়ন্তী পালিত হয়। দিনটি গুরুপরব হিসেবেও পরিচিত। গুরু নানকজি আজীবন ভ্রাতৃত্ববোধ ও সৎ আচরণের পথ অনুসরণের বাণী প্রচার করে গেছেন। পাঞ্জাবের অমৃতসরে শ্রী হরিমন্দির সাহিব স্বর্ণমন্দির ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। সকাল থেকেই স্বর্ণমন্দিরের সরোবরে পবিত্র স্নানের পর প্রণাম জানাচ্ছেন ভক্তরা। এছাড়াও প্রথম গুরু নানক দেবজির ব্যবহৃত পবিত্র জিনিসগুলি আজ শ্রী হরিমন্দির সাহিব, শ্রী অকাল তখ্ত সাহিব এবং বাবা অটল রায় গুরুদ্বারায় সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রদর্শিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু নানক জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি বলেছেন, গুরু নানক দেবের আদর্শ এবং মূল্যবোধ উন্নত সমাজ গঠনের পথপ্রদর্শক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, গুরু নানক দেবের জীবন এবং তাঁর প্রচারিত বাণী সকলকে অনুপ্রাণিত করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঐতিহাসিক বালিযাত্রা উৎসব এবং বৈঠা বন্দনা উপলক্ষে সমগ্র দেশবাসীকে, বিশেষত ওড়িশার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, বালিযাত্রা ওড়িশার বর্ণাঢ্য সামুদ্রিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিহারে প্রথম দফা বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবন সংক্রান্ত উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সেদেশে পৌঁছেছেন। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। খবর শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ কমিশনের এক প্রতিনিধি দল এই সফরকালে উত্তরবঙ্গের 4 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর এর কাজ পর্যালোচনা করবেন। আজ রাতে আলিপুরদুয়ারে থাকার পর আগামীকাল ফিল্ড ভিজিট করবেন তাঁরা। এরপর ওই প্রতিনিধি দল কোচবিহার যাবেন। শুক্রবার বৈঠক হবে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে।
জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন স্বপন কামিল্লা নামে ওই ব্যবসায়ীর পরিবারের লোকজন। জানা গেছে, আদতে পশ্চিম মেদিনীপুরের দিলমাটিয়া গ্রামের বাসিন্দা স্বপনের সল্টলেকের কাছে দত্তাবাদে সোনার দোকান ছিল। গত 28 অক্টোবর বিডিও প্রশান্ত বর্মন স্বপনকে তার দোকান থেকে জোর করে তুলে নিয়ে যান বলে অভিযোগ। পরদিন নিউটাউনের যাত্রাগাছি এলাকায় একটি খালের ধার থেকে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জাল শংসাপত্র কাণ্ডে অভিযান চালিয়ে গোয়েন্দা দপ্তর শিলিগুড়ির চাঁদমানি এবং মাটিগাড়া ও জলপাইগুড়ির গজলডোবা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের আদালতে তোলা হচ্ছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল জন্ম শংসাপত্র। এছাড়াও তাদের মোবাইল ফোনে প্রচুর জাল জন্ম ও মৃত্যু PDF ফাইল পাওয়া গেছে। উল্লেখ্য, গত 29 অক্টোবর সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তর লালন কুমার ওঝা নামে এক ব্যক্তিকে পাকড়াও করে। তাকে জেরা করার পরই এই 5 জনের হদিশ মেলে। মালদা ও মুর্শিদাবাদে গঙ্গা পদ্মা ভাঙন প্রতিরোধে ফারাক্কা বাঁধ প্রকল্পকে প্রসারিত করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে 4 সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। রাজ্যের রিপোর্ট পাওয়ার 1 সপ্তাহ পর মামলাকারীকে নিজের বক্তব্য জানাতে বলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়ের সমস্যা থেকে শিক্ষা নিয়ে সুন্দরবনে তৈরি হতে চলেছে রাজ্যের প্রথম ঝড় প্রতিরোধী অত্যাধুনিক ওয়াচ টাওয়ার। পরীক্ষামূলকভাবে ক্যানিংয়ের মৌখালী সেতুর কাছেই এই টাওয়ার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সুন্দরবন উন্নয়ন পর্ষদ ইতোমধ্যেই এই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে। নির্মাণ কাজ শুরু হওয়ার আগে মাটি পরীক্ষা, স্থাপত্য ও কাঠামোগত নকশা এবং বিস্তারিত প্রকল্প প্রতিবেদন DPR তৈরি করে বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাস পূর্ণিমা। নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপের বিগ্রহ বাড়িগুলিতে তাদের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হচ্ছে রাসমঞ্চে। এখানে 3 দিনব্যাপী পুজোর প্রচলন রয়েছে। বিভিন্ন মঠ ও মন্দিরের পাশাপাশি বারোয়ারি পুজো মণ্ডপগুলিতেও রাস পুজো অনুষ্ঠিত হচ্ছে। নবদ্বীপে বড় শ্যামা, ছোট শ্যামা, গৌরাঙ্গিনী, মহিষমর্দিনী ইত্যাদি পুজো উল্লেখযোগ্য। বিগ্রহ বাড়িগুলির মধ্যে অদ্বৈতাচার্যের পুত্র মথুরেশ গোস্বামী বংশধরদের বড় গোস্বামী বাড়ি, মদন গোপাল গোস্বামী বাড়ি, আতাবুনিয়া গোস্বামী বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। মায়াপুরেও রাস উপলক্ষে চলছে বিশেষ অনুষ্ঠান। কোচবিহারে আজ সন্ধ্যায় রাসচক্র ঘুরিয়ে মদনমোহন মন্দিরে উৎসবের সূচনা করবেন জেলাশাসক তথা দেবোত্তর ট্রাস্টের সভাপতি রাজু মিশ্র। রাজ্যপাল CV আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। কার্তিক পূর্ণিমা তিথিতে গুরু নানকের জন্মজয়ন্তী পালিত হয়। দিনটি গুরুপরব হিসেবেও পরিচিত। গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও গুরুদুয়ারাগুলি সাজিয়ে তোলা হয়েছে। কলকাতার শহীদ মিনারে শিখ সম্প্রদায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুরু নানক জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস গুরু নানক দেবজির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে তাঁর শিক্ষা মানব কল্যাণে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। দেব দীপাবলি উপলক্ষে আজ সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন নদ নদীর ঘাটে পুণ্যস্নান করছেন মানুষ। কলকাতার বাজে কদমতলা ঘাটে আজ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নেবেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। এই অনুষ্ঠানের জন্য আজ চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের 156তম জন্মদিনে আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন। নদিয়ার কল্যাণী থেকে বাংলাদেশি এক ব্লগারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশি লেখক তথা ব্লগার মুফতি আবদুল্লাহ হাফিজ আল মাসুদের ভিসার মেয়াদ শেষ হবার পরও দীর্ঘদিন থেকে এদেশে বসবাস করছিল সে। কল্যাণী আদালত তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় 24 পরগনায় আগামীকাল পর্যন্ত মেঘলা আকাশ এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।